বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে, তিন কন্যে দান। নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোকসাহিত্য এবং লোক সংস্কৃতি। সাহিত্যের একটা আধুনিক পরিভাষা। সংস্কৃতি এই কথাটি যতটা আধুনিক, তার চেয়েও আধুনিক হচ্ছে লোক সংস্কৃতি এই কথাটি। অর্থাৎ দুটোই হচ্ছে আধুনিক পরিভাষা। একটা সংহত সমাজ, তার সামগ্রিক সৃষ্টি হচ্ছে লোকসাহিত্য। এখানে কোনো ব্যক্তির কথা বলা হবে না। আমরা এর আগের যে লাইভটিতে এসেছিলাম সেখানে প্রেমের নানা রকম আসপেক্টকে আমরা দেখানোর চেষ্টা করছি। সেখানে আমরা দেখেছিলাম যখন রোমান্টিক এরা চালু হয় বা রোমান্টিক যুগ শুরু হয়, সেই সময়টাতে ব্যক্তি কেন্দ্রিকতার কথা তুলে ধরা হয়। কিন্তু লোকসাহিত্য এই কথাটি ব্যক্তি মানুষ তৈরি করলেও এটা একটা গোষ্ঠী। এখানে ব্যক্তির কোনো অধিকার নেই। এখানে ব্যক্তির ঊর্ধ্বে গিয়ে একটা গোষ্ঠীর কথা বলা হয়েছে। আর সেই গোষ্ঠীরা যখন সেই ব্যক্তির লেখাটিকে মেনে নেবে এবং মেনে নিয়ে তারপরে সেটা বংশ পরম্পরায় একের পর এক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এটাই হচ্ছে লোক সংস্কৃতির বৈশিষ্ট্য। তাহলে এই যে আমাদের সংস্কৃতি কথাটি এলো, এই প্রসঙ্গে বলা ভালো যে যে সংস্কৃতি বা যার সংস্কৃতি যত বেশি উপকরণে সমৃদ্ধ, সেই সংস্কৃতি তত বেশি দৃঢ়, তত বেশি মজবুত। এবার আমরা সংস্কৃতি কোথা থেকে পাবো বা এই সংস্কৃতির উপাদানগুলো কোথা থেকে পাবো? এক হচ্ছে নিজস্ব আমাদের যে সংস্কৃতি রয়েছে সেখান থেকে আমরা সংগ্রহ করতে পারি, কিংবা অন্য যে সংস্কৃতিগুলো রয়েছে সেখান থেকেও আমরা প্রয়োজনে সেই উপকরণগুলি সংগ্রহ করে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ এবং বিকশিত করতে পারি। এইভাবে একদিক দিয়ে যেমন আমাদের সংস্কৃতি উপযোগী হয়ে উঠবে, পাশাপাশি প্রাণ শক্তিতেও আরো বেশি সমৃদ্ধ হয়ে উঠবে। এবার লোক আর সংস্কৃতি, ইংরেজিতে যাকে বলা হয় ফোক লোর। ফোক কথাটির অর্থ হচ্ছে লোক, আর লোর কথাটির অর্থ হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতি কথাটি এসছে সাহিত্য থেকে। এবার সাহিত্য কথাটি এসছে কোত্থেকে না, সহিত থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন এক জায়গাতে। তো এইভাবে করে লোক সংস্কৃতি ব্যষ্টির কথা নয়, গোষ্ঠীর কথা নিয়ে আমাদের সামনে চলে এসেছে। এবার আমি বললাম শব্দটি আধুনিক বা পরিভাষাটি আধুনিক, কিন্তু এই লোক সংস্কৃতিটা তৈরি হয়েছে অনেক পূর্বে। এবার প্রত্যেকটি দেশেই তাদের নিজস্ব কিছু লোক সংস্কৃতি রয়েছে। কি শহর কি গ্রাম, কেউ আমাদের এই লোক সংস্কৃতিকে অতিক্রম করে যেতে পারবো না। এবার ধরো এই যে আমাদের লোক সংস্কৃতি, এই লোক সংস্কৃতির কয়েকটি বিভাগ রয়েছে। যেমন ধরো লোক কথা, লোকসঙ্গীত, ছড়া, ধাঁধা, প্রবচন, তারপর নানা রকমের গীতিকা এবং লোকনাট্য ইত্যাদি। এরকম অসংখ্য বিভাগগুলো রয়েছে আমাদের লোক সংস্কৃতির সঙ্গে এবং লোক সাহিত্যের সঙ্গে মানে যুক্ত হয়ে। এবার দেখো, বিশেষ প্রয়োজনে আর সৃষ্টির আনন্দেই সাধারণত আমাদের যে গোষ্ঠীগুলো থাকে সেই গোষ্ঠীগুলো প্রাথমিক পর্যায়ে এই সাহিত্যটির জন্ম দেয়। এই সাহিত্যটি কিন্তু প্রথমে লিখিত আকারে ছিল না, এটা মুখে মুখে অর্থাৎ মৌখিক রূপে তখন লোক সমাজে এই মানে বিভিন্ন গানের মাধ্যমে বা ছড়ার মাধ্যমে বা নাটকের মাধ্যমে বা প্রবাদ প্রবচন, এই যে বিভিন্ন শাখাগুলোর কথা বললাম, এর মাধ্যমে এগুলো সমাজে চলত। পরবর্তীকালে দেখা গেল যে আস্তে আস্তে বংশ পরম্পরায় এই সংস্কৃতিকে বা এই সাহিত্যগুলোকে মানুষ গ্রহণ করার চেষ্টা করলো এবং গ্রহণ করে এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। আর সেখান থেকেই আমরা দেখলাম পরবর্তীকালে লেখার একটা প্রচেষ্টা এলো এবং সেই প্রচেষ্টা থেকে আজকের দিনে আমরা মডার্ন এরাতে দাঁড়িয়ে সেই লোক সাহিত্যগুলোকে বা সেই লোক সঙ্গীত গুলোকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই লোকসঙ্গীত গুলো আমরা এই জায়গা থেকে বলতে পারি, যেহেতু এটা সরল সাধারণ, এক কথায় বললাম যে গ্রামের মানুষেরা তৈরি মানে রচনা করেন, তাই বলে এটা শুধুমাত্র গ্রাম্য যে তাই নয়, নগরের মানুষেরাও এই লোক সাহিত্য বা লোক সংস্কৃতির ঊর্ধ্বে নয়। তো নগরের যারা শ্রমজীবী মানুষ তারাও হতে পারে এই লোক সাহিত্য এবং সংস্কৃতিগুলোর স্রষ্টা।
এবার বিষয়টা হচ্ছে এই যে ভাগগুলো বললাম, এই ভাগের মধ্যে দেখো প্রবাদ, প্রবচন, গীতিকা, নাটক, লোকসঙ্গীত, এই সমস্ত কিছুগুলোই রয়েছে। তো কাজেই যেহেতু এটা সরল সজীব মানুষের উপাদানগুলোকে নিয়ে এই সাহিত্যগুলোর সৃষ্টি হয়, তাই জন্য এখানে কোনো জটিল মনস্তত্ত্ব সেই রূপে দেখা যায় না বা এখানে উপজীব্য নয়। সাধারণত যে গ্রামীণ সামাজিক যে সম্পর্কগুলো, যে সরল এবং বিশ্বস্ত, সেই সম্পর্কগুলোই এখানে উঠে আসে। কখনো সেটা প্রেমের নামান্তর হিসেবে, কখনো বা আমাদের এই যে গোষ্ঠীর মানুষের মধ্যে যে একটা বন্ধন, সেই বন্ধনের জায়গা থেকে এই বিষয়গুলোকে নানা দৃষ্টিভঙ্গি থেকে উঠে আসে। এবার ধরো প্রেম, ছন্দ, ব্যর্থতা, অবমাননা, সুখ, দুঃখ, আকাঙ্ক্ষা, মানুষের হীনতা, ক্ষুদ্রতা, মহত্ব, ইচ্ছাপূরণ, এই সমস্ত কিছুকে নিয়েই আমাদের এই লোক সংস্কৃতিগুলো গড়ে ওঠে। অর্থাৎ একটা সংহত সমাজের একটা সীমাবদ্ধ পরিবেশের মধ্যে এই যে সহজ কথাগুলো, এই কথাগুলোকে নিয়েই গড়ে ওঠে বা গঠিত হয় লোক সাহিত্য এবং লোক সংস্কৃতি। এবার যে শাখাগুলো বললাম, সেই শাখাগুলো এক এক করে আলোচনার বিষয় অবশ্যই রয়েছে। এবার প্রথমেই যেটা বলবো লোকসঙ্গীত, এই বিষয়টিকে দেখো। লোকসঙ্গীত বলতে আমরা বুঝি ভাওয়াইয়া গান, বাউল গান, হ্যাঁ, কীর্তন গান ইত্যাদি ইত্যাদি। এবার আমরা জানি যে আজকের এই মডার্ন এরাতে দাঁড়িয়ে আমাদের যে পুরাতন গানগুলো রয়েছে, সেই গানগুলো আজও আমাদের কিভাবে সমৃদ্ধ করে চলেছে আমাদের সমাজকে, আমাদের সঙ্গীত জগৎকে। শুধুমাত্র দেশ নয়, দেশ ছাপিয়ে সারা সমগ্র বিশ্বের যেন একটা আত্মীয় হয়ে উঠছে এই লোক সাহিত্যের এই অঙ্গগুলো এক একটা। সেটা গানের ফর্মে হতে পারে বা অন্য কোনো ফর্মে হতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন দিন এর জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তো ব্রিটিশরা আমাদের যে ভারতবর্ষের সাহিত্য এবং ভারতবর্ষের সংস্কৃতি নিয়ে যে চর্চাগুলো করে, সেখানে কিছু ব্রিটিশ আর কি ক্রিটিক বা সমালোচক আমাদের ভারতবর্ষ সম্পর্কে বলেছিলেন যে আমাদের ভারতবর্ষে যা কিছু মৌলিকত্ব রয়েছে তা মধ্যযুগ অবধি রয়েছে। আর এই মধ্যযুগ অবধি এই যে লোক সংস্কৃতির যে জায়গাগুলো রয়েছে, এর মধ্যে সম্পূর্ণ মৌলিকতা রয়েছে। এটা অন্য কোনো সংস্কৃতিকে বা সাহিত্যকে কপি করে হয়নি। আমাদের মডার্ন বা আধুনিক সাহিত্যগুলো যেমন আমাদের যে ফ্রেঞ্চ লিটারেচার বলতে পারো, ইংরেজি লিটারেচার বলতে পারো, বা আরো যে পাশ্চাত্য যে সাহিত্য ভাষায় সাহিত্যগুলো রয়েছে, সেগুলোকে ফলো করে বা অনুসরণ করে এগিয়ে গেছে। কিন্তু আমাদের এই লোক সাহিত্য বা লোক সংস্কৃতিগুলো কোনো ইয়েকে কপি করে বা অনুকরণ করে এগিয়ে যায়নি, বরং এরা নিজস্ব মৌলিকতা নিয়েই কিন্তু এগিয়ে চলেছে। এবার এই লোকসঙ্গীত গুলো ধর্মীয় প্রেরণা জাতীয় লোকসঙ্গীত হতে পারে, এবার ধর্মীয় প্রেরণা ছাড়াও হতে পারে, ধরো স্মৃতিচারণামূলক হতে পারে বা বিভিন্ন কৃষিকাজ মূলক হতে পারে। যেহেতু আগেকার দিনে যারা এই গানগুলো যেহেতু মৌখিক আকারে ছিল, তো কাজে সেই সময় আমরা দেখেছি যারা নদীতে করতো, মাছ ধরতো, বা যারা মাঝি ছিল, নৌকা বাইতো, তারা তাদেরকে এই তাদের মানে সারা গোষ্ঠী মিলে তারা এক ধরনের গান বাঁধতো। সেই গানগুলো একটা পর্যায়ে চলে গেছে। তাছাড়া যারা কৃষিকাজ করতো, হ্যাঁ, কৃষক অর্থাৎ, তারা সেই কৃষি কাজকে কেন্দ্র করে বিভিন্ন রকমের বিভিন্ন যে সঙ্গীতগুলো রচনা করেছেন, সেগুলো একটা কৃষি কাজ জাত বা কৃষি কর্মজাত লোকসঙ্গীত তৈরি হয়েছে। তাছাড়া প্রার্থনামূলক বিভিন্ন লোকসঙ্গীত তৈরি হয়েছে এবং স্মৃতিচারণামূলক বিভিন্ন লোকসঙ্গীত গুলো তৈরি হয়েছে। তো এবার দেখো, তাছাড়া ধর্মীয় নিরপেক্ষ কিছু জায়গা রয়েছে যেগুলো প্রেম সম্বন্ধীয় যে ব্যাপারগুলো রয়েছে। যেমন ধরো আমাদের বিভিন্ন বাউলেও আমরা দেখেছি যে প্রেমের সম্পর্ক, কিন্তু সেটা কোন প্রেম? ঐশ্বরিক প্রেমের কথা কখনো কখনো বলা হয়েছে। আবার কখনো কখনো আমাদের লোকজ সমাজের যে প্রেমের আখ্যানগুলো, সেই আখ্যানগুলোকে কখনো কখনো তুলে ধরা হয়েছে বিভিন্ন ভাবে। দেখো, এবার প্রার্থনামূলক যে লোকসঙ্গীত গুলো রয়েছে তার মধ্যে যেগুলো পড়ে, ধরো হুদুমার গান, চোরচুন্নির গানগুলো রয়েছে। এটা বিভিন্ন আমাদের যে ভৌগোলিক এলাকাগুলো রয়েছে, সেই বিভিন্ন ভৌগোলিক এলাকাগুলোতে আলাদা আলাদা নামে বা আলাদা আলাদা ভাবে পরিচিত। তো ধরো পুরুলিয়াতে এক ধরনের লোকসঙ্গীত রয়েছে, এবং তাছাড়া মেদিনীপুরের দিকে আবার এক ধরনের লোকসঙ্গীত রয়েছে। আবার উত্তরবঙ্গে যদি চলে আসি, সেখানে এক ধরনের লোকসঙ্গীত রয়েছে। আবার পূর্ববঙ্গে যদি চলে যাই, সেখানে অন্য রকমের
লোকসঙ্গীত রয়েছে। যেমন ধরো স্মৃতিচারণামূলক লোকসঙ্গীত, জারি গান বা জাগ গান ইত্যাদি ইত্যাদি। এই যে কয়দিন আগে কারবালার যে গানগুলো হলো, ধরো ওই যে মহরমের উৎসবকে কেন্দ্র করে, এগুলো কিন্তু লোকসঙ্গীতেরই একটা পার্ট। হাই হোসেন হাই হাসান, এই যে গানগুলো, এগুলো কিন্তু লোকসঙ্গীত বা লোক সংস্কৃতির একটা পার্ট। এখানে কি হয়, এগুলো এই যে যে বেদনার কথা বলা হয়েছে, স্মৃতিচারণার যে জিনিসগুলো, এগুলোকে তুলে ধরা হয়। আবার জারি গানে বা জাগ গানেও আমরা দেখেছি রাত্রি জেগে বা জাগরণ করে বিভিন্ন রকমের যে গানগুলো করা হয়, সেগুলোও কিন্তু এই লোক সাহিত্যেরই একটা উপাদান। এটা ছাড়া আমাদের কৃষি যে ব্রতগুলো বিভিন্ন রয়েছে, সেই ব্রতগুলোকে কেন্দ্র করে যে গান আমাদের সমাজে আমরা দেখতে পাই, যেমন ভাদুর গান, হ্যাঁ একটু আগে বললাম পুরুলিয়ার টুসু গান, হ্যাঁ পৌষ পার্বণকে উপলক্ষ করে এসব হয়, বা বিভিন্ন রকমের মেছিনি গানগুলো ইত্যাদি ইত্যাদি। এগুলো আমি আসবো এক এক করে পরে গানগুলোতে। তো জাস্ট আমি এই সঙ্গীতটাকে কমপ্লিট করে ভিডিও হাতে তুলে দেবো। তারপরে ধর্মীয় প্রেরণা যেগুলো রয়েছে, ধর্মীয় প্রেরণা বলতে যে বিভিন্ন আমাদের ধর্ম বলতে যা ধারণ করি আমরা, একটা সমাজ যেটাকে ধারণ করে চলছে, সেটাই তো। তো সেই ধর্মীয় প্রেরণায় যেগুলো রয়েছে, সেগুলো ধরো কোনো ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে গড়ে ওঠে। এবার আমরা আমরা যেমন আমাদের হিন্দু সমাজে দেখেছি একটা 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 বৈদিক বিশ্বাস যেটা রয়েছে, তারা বেদকে বিশ্বাস করে এগিয়ে গেছে, এবং সেখানে কোনো লোক সাহিত্য বা লোক সঙ্গীতের কোনো জায়গা হয়নি। পরবর্তীকালে যখন আমরা দেখেছি আস্তে আস্তে একটা বিভিন্ন রকমের যে উপজাতি, যারা সেই উপজাতি বা বিভিন্ন জাতির মিশ্রণ যখন ঘটেছে, তখন এক একটা নিজস্ব জাতির নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে, তাদের একটা আলাদা ফর্ম রয়েছে, সেই ফর্মকে কেন্দ্র করে তারা কিন্তু তারা বিভিন্ন রকমের গান তৈরি করেছে। যেমন আমি খুব মানে সুন্দর একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো মণিপুরে যদি যাই, মণিপুর রাজ্যে, সেখানে আমরা দেখবো যারা মণিপুরি আর যারা হচ্ছে নাগা, তারা কিন্তু অ্যাকচুয়ালি একই জাতি থেকে এসেছে বা একই রেস থেকে এসেছে, কিন্তু পরবর্তীকালে দুটো ডিভাইড হয়ে যায়। এবার এই যে আমি প্রথমেই সূচনাতেই বলেছিলাম যে যে কোনো যখন আমার সংস্কৃতিকে আমি এগিয়ে নিয়ে যেতে না পারছি, তখন আমি অন্য যে সংস্কৃতিগুলো রয়েছে, সেই সংস্কৃতি থেকে আমি কিন্তু ঋণ গ্রহণ করতে পারি। ঋণ গ্রহণ করে আমি আমার নিজস্ব যে সংস্কৃতি, সে সংস্কৃতিকে সমৃদ্ধ করতে পারি, আবার প্রাণবন্ত করে তুলতে পারি। এবার সেখানে আমরা দেখলাম যে মণিপুরি একটা সমাজ, যে সমাজটা আর নাগা সমাজ তারা একই ছিল প্রথমে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যারা নাগা, তারা তাদের যে প্রাচীন যে ট্যাবু গুলো, সেই ট্যাবু গুলোকে নিয়েই তারা থেকে গেল। তাদের প্রাচীনতা বা ট্র্যাডিশনাল জায়গা থেকে তারা বেরিয়ে আসতে পারলো না। আধুনিক যারা খ্রিস্টান নাগা, তাদের কথা আমি বলছি না, যারা এখনো অব্দি টিপিক্যাল নাগা, হ্যাঁ যারা প্রাচীন নাগা, তারা কিন্তু সেই জায়গায় রয়েছে। কিন্তু মণিপুরি যারা, মণিপুর রাজ্যকে যদি আমরা ভৌগোলিক ভাবে দেখি, তাহলে দেখবো যে এর ভারতবর্ষের আগে মায়ানমার শাসন করেছে। তখন তারা কি করেছে, মায়ানমারের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলোকে গ্রহণ করেছে, গ্রহণ করে তারা নিজেরা সমৃদ্ধ হয়েছে। আবার পরবর্তীকালে যখন আমাদের এই যে বাংলার যে বৈষ্ণবীয় ধর্ম, চৈতন্যদেবের এই বৈষ্ণবীয় দর্শন যখন তাদের মধ্যে ধীরে ধীরে মানে সঞ্চারিত হয়, তখন মণিপুরীরা কিন্তু সেই বৈষ্ণব ধর্মটাকেও গ্রহণ করেছে, এবং গ্রহণ করে তারা তাদের মতো করে যে মানে তাদের মতো করে সেই ধর্ম পালন করেছে। কিন্তু আমাদের রাধা কৃষ্ণ যেমন এখানে রয়েছে, তারা রাধা কৃষ্ণের স্থান দিয়েছে, পাশাপাশি তাদের যে সংস্কৃতিতে যে রাধা কৃষ্ণের মতো আরো দুজন উপদেবতা রয়েছে, এরকম তাদের আরাধনাটাও তারা করে। অর্থাৎ আমরা দেখলাম যে রাধা এবং কৃষ্ণ এদের সিমিলার চরিত্রগুলোকে তারা কি করলো, তাদের চরিত্রের সঙ্গে মিলিয়ে দিল, মিলিয়ে দিয়ে তাদের যে প্রাচীন যে সংস্কৃতি, এটা প্রায় হারিয়ে যাচ্ছিল, সেটাকে আবার প্রাণবন্ত করে তুলে, জীবন্ত করে তুলে সেটাকে আবার এগিয়ে নিয়ে গেল। তাই বলে মণিপুরীরা কিন্তু নিজস্ব সংস্কৃতিকে হারায়নি। আজকে মণিপুরীরা নিজস্ব সংস্কৃতিতে সমৃদ্ধ। তারা যেমন তাদের সংস্কৃতি নিয়ে সাহিত্য রচনা করেছে, গান রচনা করেছে, পাশাপাশি তাদের সংস্কৃতি আমাদের সারা ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছে। এইভাবে করে আমরা আমাদের সংস্কৃতিকে মানে তুলে ধরতে পারি একমাত্র লোক সংস্কৃতির মাধ্যমে। এবার আমাদের আধুনিক যে সংস্কৃতি বা আধুনিক যে এই বিভিন্ন সাহিত্যগুলো, এখানে কিন্তু ব্যক্তির লেখা এবং ব্যক্তির কথায় লেখা, এখানে গোষ্ঠী প্রধান নয়, এখানে ব্যক্তি প্রধান, এখানে যে বেসিক পার্থক্য। আচ্ছা, এটা গেল এই জায়গাটা ধর্মীয় প্রেরণামূলক। হ্যাঁ, আর তার পাশাপাশি আমাদের পারিবারিক বিনোদনমূলকও বিভিন্ন রকমের কি বলে লোক সংস্কৃতি রয়েছে, এবং সেই সংস্কৃতিকে কেন্দ্র করে নানা রকম গান রয়েছে। আমরা দেখি যে বিভিন্ন বিবাহ সঙ্গীত যেগুলো হয়,
সেই বিবাহ সঙ্গীত গুলো কিন্তু সেই এর অংশ একটা। আর তাছাড়া তার পাশাপাশি যখন কোনো নতুন বধূ আর কি গর্ভ ধারণ করে, হ্যাঁ, তারপরে তার সাজ ভক্ষণ, এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের লোক সংস্কৃতি এবং লোক সাহিত্যেরই এক একটা অঙ্গ। এগুলোকে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, কিন্তু এই এই যে গানগুলো, এগুলো তো আমরা হারিয়ে ফেলছি এখন, তাই না? হ্যাঁ, আমরা হারিয়ে ফেলছি কোথাও যেন, কিন্তু হারিয়ে ফেললেও আমরা আসলে এটা আমাদের লোক সংস্কৃতিরই, আমাদের সাহিত্যেরই একটা অংশ বা পার্ট। এগুলোকে আমরা যতই হারানোর চেষ্টা করি, কিন্তু আমরা হারানোর চেষ্টা করলেও আমরা আমরা ভুলতে পারবো না বিষয়গুলোকে। আচ্ছা, কিন্তু আধুনিক যারা মানসিক, হ্যাঁ হ্যাঁ, আমি একটু অনুরোধ করব যে এই ধরনের কোন একটা গানের সাথে আমাদের একটু পরিচয় করে দিলে ভালো হয়। এমন কোন গানের সঙ্গে পরিচয় করে দেবো তো? আচ্ছা, এমন গান এই মুহূর্তে, বিষয়টা হচ্ছে আমি গানগুলোতে আসছি, মানে আমি ঠিক ওগুলো লেখা রয়েছে, আমি আসবো গানগুলোতে, কিন্তু সব গানগুলো আমার মনে নেই। কিন্তু বিবাহ সঙ্গীত হয়, এটা হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, সমস্ত জায়গাতে বিবাহ গান হয় কিছু। হ্যাঁ, সেই কোটা থেকে শুরু করে, তো ওগুলো আসবো আর কি। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে রয়েছে, হ্যাঁ, এই এই অনুষ্ঠানগুলো, এগুলো প্রত্যেকটা অনুষ্ঠানই হচ্ছে আমাদের লোক সংস্কৃতির এক একটা অঙ্গ। তো দেখ, এই অবধি আমার একটু বলার ছিল, আমি আবার আসবো। আপাতত তোর হাতে আমি তুলে দিচ্ছি। তো তুই একটু বল, আমি আবার আসছি। আচ্ছা আচ্ছা, প্রথমেই আমি বলি যে আজকে একটু আমাদের দেরি হয়ে গেছে, তাই দর্শকদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, একটু টেকনিক্যাল সমস্যার জন্য এই জিনিসটা হয়েছে। আর প্রথম তো আমাদের লোক সংস্কৃতির যে প্রকারভেদ বা যেরকম ডেসক্রিপশন দেওয়া উচিত ছিল, আমার মনে হয় অনেক ভালো আলোচনা করেছে। এবং এই যে বারবার বলছিল যে গানগুলো বিবাহ গান বা মাঝি মহল্লাদের যে গান, তো এই গানগুলোর সাথে আমরা আজকের দিনে সত্যি খুব একটা পরিচিত নই। তো এখনো কিছু কিছু সমাজে আছে, প্রচলিত আছে, তবে কম, এগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। খুব বৃদ্ধ যারা, তারা একটু গান টানগুলো করে, আর না হলে কিন্তু এরকম আর গানগুলো চলছে না। তাই আমি একটু বলেছিলাম যে কার্তিক যদি এক দুটো গানের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। তো বলেছে যে নাকি দেবে, এরপরে আমার আমার আলোচনার পরে সে আলোচনা করবে এবং সেই বিবাহ যে গান বা এই ধরনের বিভিন্ন গানের সাথে আমাদের পরিচয় করিয়ে দেবে। সেটা মানে আমার তো অনেক বড় পাওয়া হবে, কারণ সত্যি এই গানগুলো সরে যাচ্ছে। এটা খুব ভালো করে সংগ্রহ করে কার্তিক আমাদেরকে বুঝিয়ে দিবে। আমি যাচ্ছি অন্য একটা বিষয়, লোক সংস্কৃতি এই শব্দটার পাশাপাশি লোকগীতি, লোককথা, লোক সাহিত্য, এই যে বিষয়গুলো আসছে, আমি যারা প্রাথমিক এই বিষয়টা জানতে আসছে আমাদের এই আলোচনার চক্রে, যারা আমাদের কাছ থেকে জানতে আসছে এই বিষয়টা একেবারে প্রথম জীবনে, যে লোক সংস্কৃতি জিনিসটা কি, আমি তাদের যে বোঝার জন্য একটু বিষয়টা স্পষ্ট করে বলি। আগে আমরা সংস্কৃতিকে বুঝি কেমন। সংস্কৃতিটা কি? আমাদের প্রত্যেকের বেঁচে থাকার জন্য কতগুলো আমাদের রুচিবোধ তৈরি হয়। প্রত্যেকটা এলাকার মানুষের, জাতিগোষ্ঠীর মানুষের, ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী আছে গোটা পৃথিবীতে, এবং তাদের ব্যক্তিগত ধর্মীয় চিন্তা আছে, সামাজিক চিন্তা ভাবনা আছে, রাজনৈতিক মতভেদ আছে, তাদের খেলাধুলা, পোশাক আশাক, খাওয়া দাওয়ার প্রক্রিয়া, এই সমস্ত কিছু একজন মানুষের সাথে জড়িত তার সম্পূর্ণ জীবনশৈলী, আসলে তার সংস্কৃতি, আসলে তার একেবারে বলতে গেলে চরিত্র নির্মাণ করে। এইবার যখন একজন মানুষকে বাদ দিয়ে পুরো জনসমাজের ক্যারেক্টারকে তুলে আনা হয়, তখন সেটাকে বলা হচ্ছে সংস্কৃতি। এবং দেখা যায় বিশেষ বিশেষ জনগোষ্ঠীতে সেই জনগোষ্ঠীর মানুষের রুচিবোধ, আচার ব্যবহার, তাদের বেঁচে থাকার যে প্রথা, ব্যক্তিগত সমাজে প্রচলিত যে ধারণা, বিশ্বাস, লোককথা ইত্যাদি সমস্ত নিয়ে তাদের সংস্কৃতি তৈরি হয়। এগুলোকে বলা যেতে পারে লোক সংস্কৃতি। ব্যক্তিগত নয়, এটা সম্পূর্ণ জাতিকে প্রেরণা দেয়। এবার এই লোক সংস্কৃতিগুলোর পেছনে যে কাজগুলো রয়েছে তা হচ্ছে সাহিত্য, লোক সাহিত্য। লোক সাহিত্যকে বোঝার আগে আমাদের বুঝতে হবে, মানুষ যখন সভ্য হলো, সভ্যতা যখন একটু একটু করে এগোলো, তখন মানুষের সমাজে ওই হিংস্র পশুর মতো বেঁচে থাকার পরিকল্পনাটা ধীরে ধীরে হারিয়ে গেল। তারা সভ্য হতে চায়, তারা নম্র হতে চায়, তারা নিয়ম মাফিক হতে চায়, তারা শৃঙ্খলাবদ্ধ হতে চায়। এর জন্য সমাজে কতগুলো নিয়মাবলী তৈরি হলো। বৈধতা
অবৈধতা, ধর্ম অধর্ম, সততা অসততা, এই বিষয়গুলো আসলো। এই বিষয়গুলোকে সম্পূর্ণ জাতির যেন বুঝতে পারে এই উদ্দেশ্যে তৈরি হলো কতগুলো কাহিনী, কতগুলো কথা। এই কথাগুলো কোনো একক ব্যক্তি তৈরি, যেমনটা কার্তিক বললো, কোনো একক ব্যক্তি হয়তো লিখলো, কিন্তু জাতি সেটিকে এমন ভাবে গ্রহণ করলো যে যুগের পর যুগ পার হয়ে যাচ্ছে, সেই লেখাটির পাশাপাশি আমরা কোনো লেখকের নাম আর মনে রাখতে চাইছি না, বা আমাদের সেটা জানাই নেই। এমন অনেক প্রবাদ প্রবচন আছে, অনেক ছড়া আছে, কেমন অনেক বাগধারা তৈরি হয়েছে। যে বিষয়গুলো হচ্ছে কি রকম, যে যেমন আলিফ লায়লা কাহিনী, যেমন হারুন অল রশিদের কাহিনী, বিক্রম বেতালের কাহিনী, এই কাহিনীগুলো যখন আমরা পড়ি তখন এটা মনে হয় যেন কোনো একটা দেশের, কোনো একটা জাতির নয়, এটা সর্বকালীন সর্ব মানুষের মধ্যে পৌঁছে যাচ্ছে, এর যে মেসেজটা, এই বার্তাটা। তো তখন সেটা হয়ে উঠছে সমগ্র জাতির, সমস্ত মানুষের সাহিত্য। এইভাবে লোক সাহিত্য সৃষ্টি হলো। লোক সাহিত্য হলো, লোক কথা তৈরি হচ্ছে, বিভিন্ন কাহিনী, লোক সংস্কৃতি থেকে এগুলো সব তৈরি হলো। এবার আসি লোকগীতিতে, গান। এই যেটা কার্তিক স্পষ্টভাবে বলেছে, প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জনসমাজে কি হয় যে আগে এটা বেশি হতো, এখন ধীরে ধীরে কমে যাচ্ছে, যেহেতু আমাদের সংস্কৃতি কোথাও যেন একটা নাগরিক রুচিবোধ সম্পন্ন হয়ে উঠছে। ফলে সেই একেবারে প্রাচীন ধর্মীয় বা প্রাচীন কালের যে বৃদ্ধরা যারা এই গানগুলো নিয়ে চর্চা করতো, তারা তো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তারা তো মারা যাচ্ছে। ফলে কি হচ্ছে, যে সংস্কৃতিটাকে আর এগিয়ে নিয়ে যাওয়ার মতো নতুন প্রজন্ম আগ্রহী হচ্ছে না। যেমন আজকের দিনে যদি তুলনামূলক আলোচনা করা যায়, তো আজকের দিনে ডিজে বক্স এইসবের মাধ্যমে যে আমরা বিবাহ অনুষ্ঠানকে কি বলবো উদযাপন করছি, আগেকার দিনে কি হতো, যাতা পেশার ক্ষেত্রে, তারপরে হয়তো গায়ে হলুদের সময়, তারপর আরো বিভিন্ন ধরনের যে ব্যাপারগুলো আছে, হিন্দু মুসলমান সমস্ত সবাই আছে কম বেশি। তো সব ক্ষেত্রে কিন্তু ওই মেয়েরা কি করতো, গান গাইতো, বা বউয়েরা গান গাইতো, বিভিন্ন ধরনের গান করতো। ওই জিনিসগুলোকে বলা হচ্ছে লোকগীতি। লোকগীতি অনেক পার্টের হয়, বাউল গান আছে, তারপর ভাটিয়ালি গান আছে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব নিজস্ব রীতিতে গান তৈরি করা হয়েছে। তো সেটা হচ্ছে লোকগীতি। এবার আমি অন্য জায়গাটাতে পৌঁছাতে চাইছি। বিষয়টা হলো লোক সংস্কৃতি, যেটা আমার কালচারকে চেঞ্জ করে দিতে পারে। বলি না আমরা যে ওর কালচারটা ঠিক নয়, কালচার বলতে কি বোঝানো গেল, তার ভালো মন্দ, তার দোষ গুণ, তার ঠিক ভুল, এই সমস্ত কিছু নিয়ে একজন মানুষের কিন্তু কালচার তৈরি হয়। তার রুচিবোধ, তার নিষ্ঠা, তার সততা অসততা সব নিয়ে। এবার হলো কি, যে একজন মানুষ, একজন জাতি যখন নতুন করে চিন্তা করতে শুরু করে, তখন সংস্কৃতি ধীরে ধীরে তার রূপকে পরিবর্তন করে ফেলে। সংস্কৃতি বদলায়। সংস্কৃতিকে যদি কোনো প্রথায় ভেবে সেটাকে স্থির করে রেখে দেওয়া যায়, তাহলে সেই সংস্কৃতি আসলে অপসংস্কৃতি পর্যবেসিত হবে। সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে মানুষের চিন্তা বদলাচ্ছে, বেঁচে থাকার ধারণা বদলে যাচ্ছে, বদল হচ্ছে তাদের রুচিবোধ, এইভাবে কিন্তু সংস্কৃতিও বদলায়। এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট গল্প শোনাই, যে আমরা ভাবতে গেলে নতুন করে চিন্তা করতে শিখতে পারি, আর যদি না ভাবলে তো কিছুই বলার নেই। সংস্কৃতি কিন্তু এই ভাবনা চিন্তা থেকেই আসছে। একদিন একজন মাছ ধরতে গেছে। সাধারণত আমরা জানি যে মাছ ধরতে যাওয়ার সময় ওই বড়শি দিয়ে মাছটা ধরে। সে ব্যক্তি মাছ ধরেছে, মাছটা ধরে সে আরো অনেক মাছ ধরতে চায়, কিন্তু এই মাছটা মরে যাবে। ওর হয়তো বিকেল বেলা বাড়িতে ফিরবে, কিন্তু মৃত মাছকে এতক্ষণ ধরে রেখে দেয়, তাহলে তো সেটা পচে যাবে, সেটা টাটকা মাছ খেতে পারবে না। তাই জন্য সে কি করলো, ওই মাছের গলাতে একটা ভালো করে পিন তৈরি করে, পিন ঢুকিয়ে দিয়ে, ঠিক আছে, জলে ছেড়ে দিল। অর্থাৎ সেই মাছটা সুতোর সাথে বাঁধা থাকলো এবং সে বেঁচেও থাকলো। বাড়িতে যখন যাবে সে ব্যক্তি, জেলেটা, তখন কিন্তু টাটকা মাছ খেতে পারবে। প্রশ্ন হলো, এই দৃশ্যটার বাইরে আমরা কিছু দেখতে পাচ্ছি কি না, এটার উপর ডিপেন্ড করবে আমাদের সংস্কৃতি কেমন আছে, আমাদের কালচারটা কতটা উন্নত হয়েছে, আমরা মানব জাতি হিসেবে কতটা এগিয়ে গেছি। আমি যে দেখতে পাচ্ছি তা হচ্ছে এই, যে সেই লোকটা যত ঘন্টা সেখানে অপেক্ষা করছে আরো অন্যান্য মাছ ধরতে গিয়ে, তত ঘন্টা ছটফট করে হয়তো জীবন যাচ্ছে একটু একটু
করে সেই মাস্টার হয়তো সেই সময় ঈশ্বরকে ভাবছে যে হে ঈশ্বর, এই লোকটার মনের মধ্যে একটু একটু ভালোবাসা, একটু আদর তৈরি কর, একটু দয়া তৈরি কর, আর না হলে আমাকে তাড়াতাড়ি মেরে ফেল। সেই মাস্টার সেটা ভাবছে। এইখান থেকে আমরা যখন এই বিষয়টাকে অনুভব করলাম, অনুভব করার পর সেটাকে যখন গল্পের মডেল দিলাম এবং এই গল্পটা যখন অনেকে পড়লো, তখন অনেক নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম মানুষের মনের মধ্যে কিন্তু একটা বিবেকবোধ তৈরি হবে। এই যে বিবেকবোধ তৈরি করার একটা প্রসেস ধীরে ধীরে মানুষের স্বতন্ত্রতাকে বদলে দিচ্ছে, তার ব্যক্তিত্বকে বদলে দিচ্ছে এই গল্পটা। অর্থাৎ বুঝলাম এটা তখন কোনো একজন একক মানুষের লেখা হলেও সেটা সর্বজাতি, সর্বকালীন যুগের সমস্ত জাতি কিন্তু সেটাকে নিজের বলে গ্রহণ করছে। তখন সেই যে কথাটা, সেই কাহিনীটা মাছ ধরার, সেই কাহিনীটা হয়ে যাচ্ছে লোককাহিনী তথা লোক কথা। এই ক্ষেত্রে আমাদের ব্যক্তিত্ব যত এগোচ্ছে ততই আমরা বুঝতে পারছি যে আমাদের ভাষা, আমাদের আবেগ, আমাদের আচরণ, আমাদের সহনশীলতা, এই সব নিয়ে কিন্তু আমাদের সংস্কৃতি তৈরি হয়। এই ক্ষেত্রে সংস্কৃতিকে গুরুত্ব দিতে গিয়ে আমার মনে হয় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সময়কে গুরুত্ব দেওয়া। সময়ের চেয়ে বড় শিক্ষক এই পৃথিবীতে আর কিছু নেই। প্রত্যেকটা মানুষের জীবনে সময় কিন্তু বদল আনে, সংস্কৃতিরও বদল আনে। সময় ধৈর্য শক্তির মাধ্যমে আসে। সময়কে বুঝতে গেলে আমাদের একটি কবিতার মধ্যে দিয়ে আমি বোঝাতে চাইছি, অমর খৈয়ামের লেখা একটি কবিতায় তিনি বলছেন, দ্য মুভিং ফিঙ্গার্স writes and having right moves on. তিনি বলছেন, আমরা একটু পেছনে যাই। আমরা তো জানি যে আমাদের দুই কাঁধে দুইজন কিন্তু ফেরেশতা বসে আছে। আরবি সংস্কৃতি অনুযায়ী কিন্তু এটা বলা হয় যে আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা বসে আছে। একজন ফেরেশতার নাম হচ্ছে কিরামান, আরেকজনের নাম কাতিবিন। কিরামান আর কাতিবিন এই দুইজনই প্রতি মুহূর্তে লিখে চলেছে। আমরা যা যা করছি, যা সব কাজ করছি, ওরা দ্রুত গতিতে লিখে যাচ্ছে, একটিও লেখা কিন্তু ভুল হচ্ছে না ওদের। তাই আমাদের সময়কে স্থির করে কাজ করতে হবে। সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে বা আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদেরকে সময়কে মূল্যবান ভাবতে হবে, সময়কে মূল্য দিতে হবে। সময়কে মূল্য দিয়ে আমরা যদি কাজ করি তাহলে সেই ফেরেশতা দুজন কিন্তু লিখছে। আমরা চাইলেও চোখ ভর্তি জল দিয়েও কিন্তু কাঁদতে কাঁদতে কিন্তু সে লিখে যাওয়া লাইন তো দূরের কথা, একটা অক্ষরকেও আমরা মুছে দিতে পারবো না। কেন? কারণ সেগুলো লেখা হয়ে গেছে। তাই আমাদের জীবনে ফিরে যাওয়ার আর কিছু নেই। হতে পারে সেই ঐতিহ্য, সেই ওই সংস্কৃতিগুলো আমরা আর ফিরে পাবো না, কিন্তু চাইলে আমরা সেই সংস্কৃতিগুলোকে কিছুটা হলেও লালন পালন করতে পারি। কারণ এ আমাদের নিজের সংস্কৃতি ছিল। আমাদের পূর্বপুরুষদেরকে বাঁচিয়ে রাখতে পারি আমরা আমাদের এই সংস্কৃতিগুলোকে বাঁচিয়ে রাখার মধ্যে দিয়ে। এর মানে এই নয় যে আমরা অনাধুনিক। সেই সংস্কৃতি, সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার অর্থ এই নয় যে আমরা অনাধুনিক হয়ে গেলাম। আধুনিকতা কাকে বলে? যে অতীতকে স্মরণে রেখে তার কাঁধে ভর করে আরো একটা স্টেজ তৈরি করে নেওয়া, সংস্কৃতিকে আরো সুন্দর করে তোলা। সমস্ত সংস্কৃতি, সমস্ত জাতির সংস্কৃতির মধ্যে একটা কমন বিষয় হচ্ছে মনুষ্যত্ববোধ। কারণ সংস্কৃতি বিষয়টাই এসেছে কিন্তু কেবল মানুষের মধ্যে দিয়ে, অন্য পশু পাখিরা কিন্তু এটার মধ্যে দিয়ে প্রবেশ করতে পারেনি। ফলে মানুষের মধ্যে থেকে এই মনুষ্যত্ববোধ, হিংস্রতা যতক্ষণ না সরে যায় ততক্ষণ কিন্তু এই মনুষ্যত্ববোধের স্পষ্ট প্রকাশ হবে না। ফলে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে নিজের চরিত্রকে দামি করতে হলে সেই সংস্কৃতিগুলোকেও আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কে, আমাদের প্রয়োজনীয়তা কি, এইসব জিনিসকে আমরা সামনে রেখে এগোতে পারবো। ফলে সংস্কৃতিকে আমরা একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে পারবো। এখন কথা হচ্ছে যে আমাদের যে লোক কথাগুলো, লোক কাহিনীগুলো, যেমন আমরা বলতে পারি যে রামায়ণের ভেতরে যে ছোট ছোট টুকরো কথাগুলো আছে, এগুলোকে আমরা বলতে পারি লোক কথা। কিভাবে প্রমাণ করতে গেলে আমরা দেখতে পাবো যে একটা সময়, মানে একটা সময় কেন, আমাদের তো একটা জিনিস মনে হতেই পারে যে যখনই আমরা দেখছি রামচন্দ্র বিপদে পড়েছেন, ঠিক সেই সময় দেখছি তিনি হার মানছেন না, তিনি এগিয়ে চলছেন, তিনি লড়াই করছেন অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু অন্যায়ের সাথে হ্যান্ডশেকও করছেন না এবং অন্যায় পদ্ধতিতেও এগোচ্ছেন না। অর্থাৎ তিনি অহিংস পদ্ধতিতেও কিন্তু প্রথমে শোধরানোর চেষ্টা করছেন। এই যে আমরা কি শিখলাম? সংস্কৃতি কিন্তু, লোক সাহিত্য কিন্তু মানুষকে কিছু শিখিয়ে যায়, কিছু বুঝিয়ে দিয়ে যায় যে আমরা কেমন
এবং কেমন হতে পারে, এই জায়গা থেকে আমরা একটা কাহিনী পাই, একদম একেবারে নিম্ন, কি বলবো, তথাকথিত নিম্ন জাতির মানুষদের কথা, যে শবরীর গল্প আমরা পাই, শবরীর জীবন। সেখানে দেখতে পাই যে শ্রীরামচন্দ্র একজন শবরীর হাত থেকে কুল খেয়ে নিচ্ছেন। এই কাহিনী তো মোটামুটি আমরা সবাই জানি। এখানে তিনি আসলে এই কাহিনীর মধ্যে দিয়ে লেখক কি বলতে চাইলেন, সমাজে এই যে বর্ণভেদ, জাতিভেদ আছে, এটাকে সরাসরি আক্রমণ করেছে রামচন্দ্র। আমরা লবকুশের জীবন যে দেখতে পাই, অরণ্যে কাটছে। আমরা মহাভারতের যে ঘটোৎকচ, তার পুত্র বর্বরিক, তার জীবন দেখতে পেলাম, সে প্রতিপালিত হচ্ছে গিয়ে একেবারে অরণ্য জীবনে। তারপর সে উঠে আসছে মহাভারতের যুদ্ধে। তো এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখেছি প্রকৃতির সাথে মানুষের একটা একাত্ম হয়ে যাওয়ার ব্যাপার। প্রকৃতির সংস্পর্শে থাকতে গেলে মানুষের মধ্যে যে একটা মুক্ত চিন্তা আছে, তা রবীন্দ্রনাথ ঠাকুর স্বীকার করেছেন, লালন শাহ ফকিরও স্বীকার করেছেন। তিনি কি বলেছিলেন লালন শাহ ফকির, যে তার গান কিভাবে আসে, সকল মানুষের কল্যাণী চিন্তা থেকেই আসে। সকল মানুষকে নিজের বলে তিনি কখন ভাবতে পারেন, যখন তার ব্যক্তিগত ঘর থেকে তিনি বেরিয়ে যান, যখন এই পৃথিবীর সমস্ত জমি হয়ে ওঠে তার পথ, আর পুরো আকাশ হয়ে ওঠে তার ছাদ, তখনই সর্বশ্রেণীর জীবজন্তুরা সবাই তার আপন, তার পরিবারের অংশ হয়ে যায়। তখনই তিনি ভাবতে পারেন এই উদার নীতিবোধের কথা। এইভাবে করে লোক কথাগুলো, লোক সাহিত্যগুলো ধীরে ধীরে রচিত হয়েছে। এটা একদিনের কাজ নয়, বহু বছরের কাজ। এগুলোকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। হতে পারে যে অনেকেই কেবলমাত্র গ্রাজুয়েশনে বা এমএ তে পড়া চলাকালীন সেগুলোর সাথে যুক্ত থাকতে বাধ্য হয়, কিন্তু আমি বলবো যে আমাদের অবশ্যই উচিত আমাদের ঐতিহ্যকে এইভাবে করে কেবলমাত্র দায়ে পড়ে গ্রহণ না করা। এগুলো সম্পর্কে একটু চর্চা রাখলে মন্দ হয় না। পাশাপাশি আমরা দেখি যে কিভাবে এই লোক সংস্কৃতির মধ্যে প্রবেশ করে, লোক চিন্তাগুলোর মধ্যে প্রবেশ করে আমরা কিভাবে বর্তমানের আধুনিক গানে প্রবেশ করছি। রবি ঠাকুরের একটি গান আছে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আচ্ছা, দেশের মাটি কিভাবে মা হয়ে উঠতে পারে? এই গানের মধ্যে দিয়ে, এই গান তো কখনো পুরনো হবে না। হয়তো কেউ এমনও হতে পারে যে গানটা শুনেছে কিন্তু কবির নাম জানে না। তখন হলো কি, যে ওই গানটা সকল মানুষের হয়ে যাচ্ছে। এই আমরা সবাই এই গানটাকে গ্রহণ করেছি নিজের বলে, আদর দিয়েছি আমরা এই গানটাকে। তখন এই গানটা একক রবীন্দ্রনাথ ঠাকুর না হয়ে গেল আমাদের সবার। এইভাবে ধীরে ধীরে লোকগীতি তৈরি হয়েছে, যে গান একটা স্তর থেকে বাদ হয়ে সম্পূর্ণ স্তরে হয়ে উঠেছে, সমস্ত মানব জাতির কল্যাণের কাজে লেগেছে। তো এইভাবে করে লোকগীতি, লোক সাহিত্য, লোক সংস্কৃতি, এই বিষয়গুলো রয়েছে আমাদের সমাজে। আপাতত কার্তিক বলবে বাকি কথা, আমার এটুকুই বলার ছিল। একদমই তাই। বিষয়টা হচ্ছে যে কথাগুলো তুলে ধরলি, একদিনে এই সাহিত্য সৃষ্টি হয়নি। একটা দীর্ঘকালীন সময়ের ব্যবধানে এই সাহিত্যগুলো নীরবে রচিত হয়েছে এবং সেগুলো সমাজ স্বীকৃতি দিয়েছে, সমাজ গ্রহণ করেছেন এবং সমাজ এগুলোকে বংশ পরম্পরায় এগিয়ে নিয়ে গেছে। তো বেসিক্যালি যেটা আমাদের এই লোক সংস্কৃতির মধ্যে যাদের কন্ট্রিবিউশন সব থেকে বেশি, সেটা হচ্ছে মেয়েদের। আজকে এই আমরা অনেকেই একটা সময়, মানে স্বাধীনতার পূর্বে আমি মনে করতাম যে মেয়েরা মানে কোনো কিছুর জন্য উপযোগী নয়, কিন্তু এই লোক সংস্কৃতির সম্পূর্ণ ক্রেডিট, 90% ক্রেডিট দেওয়া যেতে পারে মেয়েদের। কেন? যে বিভিন্ন রকমের ব্রত কথা, মেয়েলি যে কথা, সেখান থেকে এসছে। আর যেহেতু এর সঙ্গে যুক্ত হচ্ছে ছেলে ভুলানো ছড়া, যেখান থেকে আশুতোষ ভট্টাচার্য যে ওই ছেলে ভুলানো ছড়া বলে প্রথম যে লোক তার সংস্কৃতি সাহিত্য বিষয়ক যে বইটি বের হয়, তো ছেলে ভুলানো ছড়া আজকের দিনে আমরা বিভিন্ন ইউটিউবের মাধ্যমেও ছেলে ভুলানো ছড়াগুলো পেয়ে থাকি। তারপরে পরবর্তীকালে আমরা দেখেছি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বা তার ছেলে, সুকুমার রায়, এনারা প্রত্যেকেই কিন্তু কম বেশি প্রচেষ্টা করেছেন আমাদের সেই সেই সংস্কৃতিগুলোকে নিয়ে বা বাচ্চাদেরকে নিয়ে একটা সাহিত্য রচনা করার। আর সেখানে
মানে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি আমাদের যে লোক সংস্কৃতিগুলোর কথা বা লোক সাহিত্যগুলো চলে এসেছে। এবার যে জায়গাটি আমাকে বলেছিলি যে এই যে গর্ভধারণ নিয়ে বিষয় নিয়ে বা বিবাহ বিষয় নিয়ে যে গানগুলো, সেই গানগুলো কিভাবে তুলে ধরেছেন, এক জায়গায় ময়মনসিংহ গীতিকা বলে একটা বই আর কি, যেটা আমাদের লোক সাহিত্য চর্চার ক্ষেত্রে বিশাল বড় এক মানে মুক্ত প্রান্তর খুলে দেয়, যেখান থেকে আমরা প্রচুর ময়মনসিংহের যে ইতিহাস, সেখানকার সংস্কৃতি, তারা কতটা সমৃদ্ধ ছিল, সেখানকার জনজাতির কথা, হ্যাঁ, তাদের পরিচয় আমরা পাই। তো সেই ময়মনসিংহ গীতিকা থেকে আমরা অনেক কিছু মানে পাই, কি বলে, লোক সাহিত্য পাই। সেখানে একটা জায়গায় বলছে যে অযোধ্যা নগরে উঠে গো জয়াদি জোকার, শুনি নাগরিয়া লোকে, লোকে গো লাগে চমৎকার, ঢাক ঢোল বাজে রঙে গো, নাচে প্রজাগণ, ভান্ডার খুলিয়া সবে গো, করে ধন বিতরণ, ব্রাহ্মণরে দিলা রাজা, রাজা গো ধনরত্ন দান, দুগ্ধবতী গাভী দিলা গো, সহিত রাইক্ষা খাল, এক দুই তিন করি গো, পঞ্চমাস গেল, গর্ভের লক্ষণ গো ক্রমে প্রকাশ হইল, জেঠি খুড়ি মিলি সব সাত খাওয়াইল, জয় রবে অযোধ্যাপুরী গো ভরিয়া উঠিল। এই যে কথাগুলো, এই কথাগুলোর মধ্যে যেন মনে হয় একটা আখ্যান আমি পড়ছি। একটা একটা মেয়ে, তার বিয়ে হলো ঢাকঢোল বাজিয়ে, তারপরে ধীরে ধীরে সন্তান ধারণ করলো, সন্তান ধারণ করে ধীরে ধীরে সে সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে তার গর্ভে, এবং সে সন্তানের জন্ম দিচ্ছে, আবার কেমন যেন একটা উৎসবের পরিবেশ তৈরি হচ্ছে, এক রচিত হচ্ছে। এই প্রত্যেকটা লোকসঙ্গীত যদি আমরা ভালো করে চর্চা করি তার ধারা অনুযায়ী, দেখবো এগুলো এক একটা আখ্যান যেন আমাদেরকে তাদের কথা বলে দিচ্ছে, সেই সময়ের কথা বলে দিচ্ছে, সেই সময়ে মানুষের যে সেই সময় মানুষ কেমন ছিল, তার আচার আচরণ কেমন ছিল, সেই আতের কথা যেন তুলে ধরছে। তাদের মধ্যে যেন কোথাও আড়াল নেই, কোথাও আবডাল নেই, সমস্ত ঘুমটা খুলে একেবারে তাদের সংস্কৃতির ভেতরে প্রবেশ করে তাদের আতের কথা, তাদের মনের কথা, তাদের ভেতরের কথা আমাদের এই আধুনিক সভ্য সমাজে তুলে ধরছে। তো এইভাবে হতে পারে, কিংবা আমরা তারপরে দেখতে পারি শিশুর যখন গর্ভবাসকালীন যে সময়টি, সেটাই হলো চন্দ্রাবতী নামে একজন মহিলা, তার একটি ইয়েতে ইয়েতে সাহিত্যে পাওয়া যায়। তিনি বলছেন চন্দ্রাবতী নামটি, যারা লোক সাহিত্য নিয়ে পাঠ করছো বা চর্চা করছো, চন্দ্রাবতী নামটা খুব ইম্পর্টেন্ট একটা নাম। হ্যাঁ, ইনি একজন লোক সাহিত্যিক, মহিলা লোক সাহিত্যিক হিসেবে পরিচিত, বিখ্যাত আর কি। এটা অনেক সময় পরীক্ষাতেও দিয়ে দেয় বিভিন্ন রকম। 10 মাস 10 দিন গো পূর্ণিত হইল, সর্বসুলক্ষণ শিশু গো ভূমিষ্ঠ হইল, সুবর্ণ কাটারিত গো ধাই নারী ছেদ করে, জয়াদি জোকার পরে গো কৌশল্যার মন্দিরে, দূতে গিয়া বার্তা কইল গো দশরথের আগে, হীরামন মাণিক্য দিয়া গো রাজা পুত্র দেখে। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে কি করে রামায়ণের কাহিনীর সঙ্গে লোকজ কাহিনীর এনারা মেলবন্ধন করছেন। এই চন্দ্রাবতী যিনি চন্দ্রাবতী রামায়ণ লিখেছেন, শুধুমাত্র লোক সাহিত্যই নয়, তিনি একজন মহিলা রামায়ণ রচয়িতা হিসেবেও পরিচিত। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, এই ক্ষেত্রে আর কি। তো এরকম ধীরে ধীরে অন্নপ্রাশন, তারপরে বাচ্চাদের যে যারা ব্রাহ্মণ তাদের উপনয়ন হয়, সেই উপনয়ন উপলক্ষে সঙ্গীত হয়। এরকম নানা বিষয় নিয়ে সঙ্গীতের এখানে কোনো আর শেষ নেই, শেষ বলে কিছু নেই। তার পরবর্তীকালে আমরা দেখি বাউল গান টানগুলো আসে, বাউল গান, ভাওয়াইয়া গান, তারপরে ইয়ের গান, কি বলে, জাগ গান, হ্যাঁ। তো এই সমস্ত গান আমাদেরকে মানে আরো বেশি পরিচয় করিয়ে দিয়েছে আধুনিক সমাজের সঙ্গে। ভাওয়াইয়া গানে আমরা দেখি যে যখন ভাটিয়ালি গান হয়, তাছাড়া যখন ভাটার টানে মাঝি যখন নৌকা ছেড়ে দেয়, মাঝি পাল তুলে দেয়, হালা করিস নে, হ্যাঁ। তো এই ধরনের গান, হ্যাঁ। তো এই সময়ে তাদের যে গানগুলো, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের যে মহিষালী গানগুলো পাওয়া যায়, হ্যাঁ, মহিষকে ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, রাখালদের এরা গান গায়, রচনা করে। তো রাখালরা যখন মহিষদেরকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে তারা পাড়ে বসে থাকে, তখন বাঁশি নিয়ে যায়। সেই বাঁশি কৃষ্ণ যেমন করে সে কদম্ব বনে গান গাইতো বাঁশি নিয়ে, হ্যাঁ, সেই গানের সঙ্গে কোথাও যেন তারা সেই রাখাল বালকগুলো তাদের সেই বসে বসে তারা সেই গান গাইতো।
এই মহিশালী গান, অপূর্ব অসাধারণ অসাধারণ গান রয়েছে। তাছাড়া এই যে ভাওয়াইয়া গান, এখানে এক অনন্ত প্রেমের কথা বলা হয়েছে, সম্পূর্ণ আখ্যান নিয়ে প্রেমের। রাধা কৃষ্ণের যে লোকজ প্রেম, সেই প্রেমকে তারা একেবারে আরো লোকজ স্তরে নিয়ে চলে আসলো। সাধারণ মানুষ, আমাদের বাড়ির পাশে মিনু আর হচ্ছে মানিকের প্রেমের সঙ্গে যেন তাদের মানে কোথাও যেন মিলিয়ে দিল, এবং তারা একের পর এক ভাটিয়ালি গান রচনা করলো তার উপরে। তো এই প্রেমের আখ্যানকে নিয়ে অসাধারণ অসাধারণ গান রয়েছে, কিংবা ময়মনসিং গীতিকাতেও সেই কথাগুলো রয়েছে। তো এটা ছাড়া আর যে আর একটা উৎকৃষ্ট ধারা আমাদের এই লোক সাহিত্যের, সেটা হচ্ছে ছড়া, যেটা না বললে নয়। যেমন আমরা দেখি যে নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে, কে দেখেছে কে দেখেছে এগুলো। কিংবা পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরও অনেক চেষ্টা করেছেন, তিনি লিখেছেন খোকা বাবু যায় লাল জতুয়া পায়, এই ধরনের কথাগুলো। তো এই প্রত্যেকটা রবীন্দ্রনাথ ঠাকুর তার যে বালক পত্রিকাটি তিনি করেছিলেন পরবর্তীকালে, তো এটার মূল উদ্দেশ্য ছিল কিন্তু লোক সাহিত্যকে তুলে ধরা। এই যে আমরা আধুনিক উৎকৃষ্ট মানের যে লেখক বা কবি পেয়েছি, বা আমাদের আশুতোষ ভট্টাচার্য, এরা প্রত্যেকেই বা খগেন্দ্রনাথ, এরা প্রত্যেকেই এত এত চেষ্টা করেছে সেই লোক সাহিত্যগুলোকে এবং লোক সংস্কৃতিগুলোকে উদ্ধার করে আমাদের এই আধুনিক সমাজে, হ্যাঁ, বা জনমানুষের সামনে সেগুলোকে তুলে ধরা। যেমন মানে বাচ্চাদের যখন ঘুম পাড়ার বিষয়গুলো নিয়ে যে গানগুলো রচিত হয়, যেমন এক জায়গায় বলছে, আয় যায় ঘুম যায় ঘুম ঘুম, ঘুমালো গাছের পাতা, হেসেল ঘরে ঘুম যায় রে, মাগুর মাছের মাথা, খিড়কির দুয়ারে ঘুম যায় রে, কালো কুকুর, বিছানাতে ঘুম যায় রে, বাপের ঠাকুর। এই যে যে বিছানাতে ঘুম পাড়াচ্ছে, কত সুন্দর মানে মিলিয়ে মিলিয়ে এই করছে। কিংবা বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা, কাজলা দিদি কই। এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের লোক যে সাহিত্য বা সংস্কৃতি, এগুলোর পাশাপাশি রয়েছে। তবে একটা জিনিস আমরা কিন্তু ভুলে যাই, লোক সাহিত্য গ্রাম্য সাহিত্য হলেও এর মধ্যে যে ছন্দের মিল ছিল এমনটা নয় কিন্তু। প্রত্যেকটা আমরা ধারাতেই দেখবো যে বিভিন্ন ছন্দের ব্যবহার তারা সুনিপুণ ভাবে করেছেন। যেমন একটা আমি বলছি, ঘুম পাড়ানি মাসি পিসি আমার বাড়ি যেও, সরু সুতোর কাপড় দেব, ভাত রেঁধে খেয়েও। এখানে যদি ভালো করে লক্ষ্য করে, আমরা স্বরবৃত্ত ছন্দের প্রকাশ রয়েছে, চার যুক্ত চার যুক্ত চার যুক্ত দুই, শেষে একটা অপূর্ণ পর্ব রয়েছে, তাতে দুই মাত্রা রয়েছে। ছন্দের আলোচনা নিয়ে যদি কখনো আমরা আসি আলোচনায়, তো নিশ্চয়ই ডিটেলসে তখন বলবো। তা আপাতত শুধু বলে রাখি যে এই যে যারা লোক সাহিত্যগুলো রচনা করেছেন, তারা একেবারে সবাই মূর্খ ছিলেন না বা অশিক্ষিত ছিলেন না, তারা ছন্দের দিকটাকেও লক্ষ্য রেখেছেন। মানে আমরা মনে করি আধুনিক সাহিত্যিক যারা, তারাই শুধুমাত্র শিক্ষিত, হ্যাঁ, তা নয়। যারা সেই সময় লিখেছেন, একটা সমাজ একটা সাহিত্যকে মানে গ্রহণ করছেন, স্বীকৃতি দিচ্ছে, তার মানে যেন তেন সাহিত্যকে মানে করেনি তারা, সমাজ স্বীকৃতি দেয়নি। তো এটা ছাড়া যেমন আরো অনেক রয়েছে, ছেলে ঘুমোলো পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। সেই সময় বর্গীদের খুব উৎপাত ছিল, হ্যাঁ, সেই বর্গীর উৎপাতের সঙ্গে তারা যেন এই মানে এই যেন একটা আখ্যান উঠে আসছে, একটা সমাজ, যে সমাজে বর্গীরা এসে সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে। আর সেই দুঃখের কথাকে নিয়েই যেন কবি, কোন এক কবি তিনি তুলে ধরলেন যে ছেলে ঘুমালো পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? কিসে খাজনা দেব? বুলবুলি এসে সব ধান খেয়ে চলে গেছে। হ্যাঁ, পরবর্তীকালে আমরা যখন বিয়েকে দেখলাম, আমাদের কি বলে শঙ্খ ঘোষ তার বিভিন্ন কবিতাতে আমাদের লোক সাহিত্যকে এবং তার স্বরচিত মৌলিকতা সমস্তগুলোকে তিনি মিলিয়ে এক জায়গায় করেছেন। একটা কবিতায় আমরা দেখেছিলাম, হ্যাঁ, যে হেতালের লাঠি নিয়ে বসে আছি লোহার সিঁড়িতে, কাল ও রাত্রি কেটে যাক ওরা বাসর জাগুক, যেন কোনো ঘুম, কোনো কাল ঘুম, কোনো মায়া ঘুম ওদের শিওর না ছুতে পারে, কেটে যাক প্রেমের প্রহর। হ্যাঁ, তো এই যে কথাগুলো বলেছেন। কিংবা বাবরের প্রার্থনা যদি আমরা দেখি, তার এটার জন্য তিনি পুরস্কার পেয়েছেন। সেখানেও আমরা দেখবো, হ্যাঁ, কি বলে ইয়ে খুব সুন্দরভাবে বা সুনিপুণ ভাবে তিনি লোক সাহিত্যগুলোকে তুলে ধরেছেন। কিংবা যমুনাবতী যদি আমরা কবিতাটি দেখি, ঠিক আছে, তো তিনি একাধারে যেমন তিনি প্রথম ইংরেজ কবির একটি লাইন তুলে ধরেছিলেন, যে ওয়ান মোর আনফরচুনেট ওয়ারি অফ ব্রিথ, রাশলি ইম্পরচুনেট গন টু হার ডেথ। একজনের মৃত্যুকে করে দেখে তিনি একজন ইংরেজি কবি তার একটা কবিতার লাইন তুলে ধরেছিলেন।
এই যে ওয়ান মোর আনফরচুনেট ওয়ারি অফ ব্রিথ রাশলি ইম্পরচুনেট গন টু হার ডেথ। এখানে উত্তরবঙ্গে একটা মেয়ে হঠাৎ করে তাকে মারা হয়, মানে তিনি মারা যান আর কি মেয়েটি, তো সেই দুঃখে তিনি লিখেছেন। তার সঙ্গে যমুনাবতীর সঙ্গে তুলনা করে দিলেন, এক জায়গায় করে দিলেন, যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে বিষয়গুলো, এদেরকেই উৎকৃষ্ট মানের কবি বলা হয়, যারা যারা লোক সাহিত্যকে আধুনিক সাহিত্যের সঙ্গে কোথাও যেন একটা মিলিয়ে বা মেলবন্ধন করে আরো উৎকৃষ্ট মানের সাহিত্য রচনা করতে পারেন। এগুলো গেল আমাদের এই ছড়ার সঙ্গে, ছড়ার একটা ধারা। এবং সেখানে বা রবীন্দ্রনাথ ঠাকুর যেমন এক জায়গাতে বলেছিলেন, আর এক জায়গাতে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। কিংবা তিনি বাউলের দর্শন করে যেমন একলা চলরে গান লিখেছিলেন। হ্যাঁ, তো এই ধরনের জিনিস কিন্তু লোক সাহিত্যর কোথাও না কোথাও একটা প্রভাবে প্রভাবিত হয়েই তিনি এই ধরনের সাহিত্যগুলোকে রচনা করেছেন। হ্যাঁ, এবার এই তাছাড়া আর যে আর একটা উৎকৃষ্ট মানের রয়েছে, সেটা হচ্ছে যেমন প্রবাদ প্রবচনের জায়গাগুলো তো বললাম, বিভিন্ন রকমের আজও আমরা আমাদের ভাষা ব্যবহারের ক্ষেত্রেও এই প্রবাদ প্রবচন গুলোর ব্যবহারকে আমরা উৎকৃষ্ট মানে হিসাবে ধরি, মানে কি বলে ভাষা হিসেবে ধরি। সেখানে আমরা অনেক ধরনের প্রবাদ প্রবচন বলে থাকি। তাছাড়া ধাঁধা ধাঁধা আমরা আমরা রবীন্দ্রনাথের একটা গল্প পড়েছিলাম যে পায়ে ধরে সাধা রা নাহি দেয় রাধা, শেষে দিল পা পাগল ছাড়ো, শেষে দিলে পা পাগল ছাড়ো পা। এই ধরনের এই যে ধারাগোল বলে, হ্যাঁ, যে একটা ধারাগোল বলে একটা শব্দ, এই শব্দকে তিনি ভেঙে দিলেন। এই যে এগুলো তো এক ধরনের ধাঁধা। হ্যাঁ, আমরা দেখেছি বিভিন্ন সাহিত্যের মধ্যে, সেখানে রয়েছে বন থেকে বেরোলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে, বলতো কি সেটা? হ্যাঁ, তখন মানে উত্তর দেয় এইভাবে। কি হয়, একভাবে যেমন শিশুদেরকে আমরা তাদের যে চিন্তার চেতনার জগৎ, তার যে মননের জগৎ, সেইটা যেমন তার ব্যাপ্তি যেমন বাড়ছে, পাশাপাশি একটা শিশু সমৃদ্ধ হচ্ছে তার প্রাচীন সাহিত্যকে নিয়ে, অর্থাৎ তার ঠাকুমা, তার ঠাকুমার ঠাকুমা, বা তারা যে জিনিসকে বা যে জিনিস পড়ে নিজেদেরকে সমৃদ্ধ করেছে এবং বড় হয়েছে, সেই সংস্কৃতিকে তারা যেমন জানতে পারছে, শিখতে পারছে, পাশাপাশি তারা আবার বইয়ের মধ্যে আধুনিক সাহিত্যগুলোকেও তারা পড়ে এই দুটো সাহিত্যের সঙ্গে তারা কোথাও একটা মেলবন্ধন করার চেষ্টা করছে, এবং তারা একটা তুলনা করার চেষ্টা করছে, বা তুলনা করার একটা সুযোগ তারা পাচ্ছে যে প্রাচীন সাহিত্য আমাদের কেমন ছিল আর আধুনিক সাহিত্যগুলো কেমন। ছড়ার ক্ষেত্রেও তাই। তো বিভিন্ন ছড়া আমরা ছড়ার যে বইগুলো পাই বাচ্চাদের, ছেলে ভুলানো ছড়া, ঠাকুমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি, ঠান দিদির থলে, এই ধরনের যে গল্পগুলো রয়েছে, ছোট ছোট আখ্যানগুলো রয়েছে। হ্যাঁ, তো এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে শুধুমাত্র বিনোদন দেয় তাই নয়, এর মধ্যে কিন্তু মহৎ সাহিত্য রচনার প্রয়াস রয়েছে। আমার মনে হয় বাচ্চাদের বিভিন্ন কার্টুন দেখানো, এটা যেমন একটা মানে আমাদের মডার্ন এরাতে মানে চলে এসছে। হ্যাঁ, খাবার খাওয়াতে খাওয়াতে যেমন বাচ্চাদেরকে এগুলো শেখাচ্ছে, কিন্তু আমার মনে হয় প্রথমে মা তো শিক্ষিত হওয়া দরকার। মা যদি শিক্ষিত হয় তাহলে তার সন্তান শিক্ষিত হবে। আর মা যদি কিছুই জানে না, তার ভান্ডারে যদি কিছুই না থাকে, তাহলে কি করে তার সন্তানকে খাবার খাওয়ানোর সময় ছেলে ভুলানো ছড়া বলবে? তো তা জানতে হবে তো তাকে। আমার প্রত্যেকটা বাড়িতে এই ঠাকুর মার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি, হ্যাঁ, ছেলে ভুলানো ছাড়া প্রত্যেকটা বই আমার মনে হয় থাকা উচিত। হ্যাঁ, আমরা ইনিশিয়েটিভ নিতে পারি প্রত্যেকেই, যে বিভিন্ন অনুষ্ঠান হলো, বিভিন্ন অনুষ্ঠানে আমরা এবার এই ছেলে ভুলানো বাচ্চাদের যে জন্য যে ছড়ার বইগুলো রয়েছে প্রাচীন, এগুলো আমরা উপহার হিসেবে দেবো। হ্যাঁ, কারোর কারো গর্ভবতী হলেন, তার এতে যদি 7 বক্ষরে যদি নেমন্তন্ন করা হয়, আমার মনে হয় প্রত্যেকটি মানুষের এই বিভিন্ন রকমের কালেকশনের বইগুলো দেওয়া উচিত। তাতে করে কি হবে, তার যখন সন্তান হবে সে তখন কি করবে, সেই সাহিত্যগুলোকে পাঠ করে কিছুটা হলেও তার পরবর্তী জেনারেশনকে কি করতে পারে, সেটাকে মানে এগিয়ে দিতে পারবে, এবং তাতে করে তিনি নিজে যেমন এঙ্গেজ থাকতে পারবেন একটা সাহিত্য চর্চার মাধ্যমে, আর পাশাপাশি তার সন্তানের মধ্যেও সেই যে সাহিত্য, তার যে গুণ, সেই গুণগুলোকে মানে স্থানান্তরিত করতে পারবে। আমার মনে হয় এটা খুব ভালো একটা উদ্যোগ হতে পারে আমাদের সমাজকে আরো ভালো করবার জন্য। কারণ এই যে মানে এই ডিসপ্লে আমরা দেখছি, বাচ্চাদের তো উচিতই নয়। বাচ্চা একটা 8-10 বছরের বাচ্চাকে এই দিনের পর দিন এভাবে স্ক্রিনের সামনে বসিয়ে রাখা বা ভিডিও দেখানো, এটা একটা ভিজুয়াল এক ধরনের ডিজিজ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তারপরে রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে সে এই
কি বলে রিল লাইফের কোনো কম্পেয়ারই খুঁজে পাবে না, তার মনে হবে রিল লাইফই হচ্ছে রিয়েল লাইফ। হ্যাঁ, তো এটা উচিত নয়, তো এরকম একটা ব্যাপার। তো এবার তাছাড়া যে প্রবাদ প্রবচন যেগুলো রয়েছে, হ্যাঁ, যেগুলোকে ইংরেজিতে প্রভাবস বলে, সেটাও আমাদের বাংলা সাহিত্যে একটা সমৃদ্ধশালী একটা জায়গা। বিভিন্ন প্রবাদ প্রবচন আমরা ব্যবহার করি, চোরে চোরে মাসতুতো ভাই থেকে শুরু করে কি নেই আমাদের এতে, সেগুলোর ব্যবহার কতটুকু আমরা করি, সেই ব্যবহারগুলোকে যদি যথাযথ আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের সাহিত্যগুলোকে, আমাদের এগুলোকে আরো অনেক বেশি আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা আরো করতে পারবো, আরো সুন্দরভাবে তুলে ধরতে পারবো। হ্যাঁ, তো এর পাশাপাশি যেটা লোককথা বা লোকগাথা যে শাখাটি রয়েছে, সেটার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়েছে রূপকথার গল্পগুলো। আর রূপকথার গল্পগুলোতে আমরা বিভিন্ন রাজা রানীর গল্প তো পেয়েছি, এবং সেখান থেকে অনেক নীতি কথাগুলো পাই। বিদ্যাসাগর একটা সময় ইসপের ফেবেলস গুলোকে নিয়ে তিনি অনুবাদ করেছিলেন, বাচ্চাদের কি করে, হ্যাঁ, ছোট্ট ছোট্ট মানে গল্পের মাধ্যমে তার মধ্যে নীতি কথাগুলোকে জাগ্রত করে তোলা যায়। তো এগুলো খুব আফসোস হয় কখনো কখনো যে আমাদের সিলেবাস থেকে না এগুলোকে কঠিন ভাষা হিসেবে বা সাধু ভাষা বলে এগুলোকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, বাদ দিয়ে আধুনিক যে সমস্ত লেখকগুলো তাদের নিয়ে আসা হচ্ছে, কিন্তু তাতে করে কি হচ্ছে, আমাদের বাচ্চাদের যে মরালিটি সেটা কিন্তু ডেভেলপ হচ্ছে না। বাচ্চারা হয়তো বিদ্যা অর্জন করছে, মানে বিদ্যা তো অ্যাকচুয়ালি আয়োজনে হয় আর শিক্ষা হয় আচরণে। তো সেই আচরণের শিক্ষা আমরা দিতে পারছি না, অর্থাৎ নীতিমূলক যে শিক্ষা, সেই শিক্ষাটা আমরা দিতে পারছি না। বা বিভিন্ন ধর্মগ্রন্থের যে নীতিমূলক যে বই, ছোট ছোট স্টোরি গুলো, সেগুলো থেকেও আমরা বাচ্চাদেরকে দূরে রাখছি। ওই জন্যই আজকের দিনে আমার মনে হয় বাচ্চাদের এই অ্যাগ্রেসিভনেস, হ্যাঁ, বেশি বাড়ছে আর কি দিন দিন। এগুলো, এই বিষয়গুলোকে যদি লক্ষ্য রাখা হয় আমার মনে হয় আরো বেশি ইয়ে হবে। আচ্ছা, এইবার এই পাশাপাশি আমি প্রেমের দুই একটা যে এই লোকসঙ্গীতের জায়গাগুলো রয়েছে সেগুলো বলবো। যেমন একটা খুব বিখ্যাত আমাদের গান রয়েছে, কোথায় পাবো কলসি কন্যা, কোথায় পাবো দড়ি, তুমি হও গহীন গান, আমি ডুবকা মরি। হ্যাঁ, এই যে গানগুলো, হ্যাঁ, বা রাধা কৃষ্ণকে মিলিয়ে বিভিন্ন রকমের এই গান। তো তো এই একটু সুর, গানগুলো প্রত্যেকটাই, হ্যাঁ, কার্তিক একটু সুর প্রয়োগ করে করলে ভালো হয়। না, সুর প্রয়োগ করে খুবই মুশকিল। সুর প্রয়োগ করে খুবই মুশকিল। হ্যাঁ, তো যাই হোক এই সমস্ত, হ্যাঁ, মুশকিল হবে না, একটু চেষ্টা করেন। না না, মুশকিল মুশকিলই এটা। তো যাই হোক এই সমস্ত এই যে গানগুলো রয়েছে, হুম, এগুলো তো মানে উৎকৃষ্ট একটা গান, যে গানগুলোকে নিয়ে এখন বিভিন্ন ফোক সঙ্গীত, হ্যাঁ, তৈরি হচ্ছে, যেটাকে কি বল, ফোক স্টুডিও গুলো, বিভিন্ন ফোক স্টুডিও গুলো ফেমাস হচ্ছে, বিখ্যাত হচ্ছে। হ্যাঁ, এই বাউল গান বল, ভাওয়াইয়া গান বল, বা এই লোক গানগুলো, হ্যাঁ, তো ইত্যাদি ইত্যাদি। এটুকুই বলবার ছিল আমার এই বিভিন্ন শাখাগুলো, যেটা তুই স্কিপ করেছিলিস। আর যদি কোনো উপসংহার টানার থাকে তাহলে কমপ্লিট করে আমার মোটামুটি ঠিক বলা আছে, শেষ। বলেছিস, ভালো লেগেছে। একেবারে ঠিক কথা বলেছিস, উপকার ভাই তুলে ধরেছিস সব থেকে বড় কথা যেটা, আর সেটা হচ্ছে যে আমাদের যে লোককথাগুলো, লোকগীতিগুলো যে এত সুন্দর আছে বিষয়গুলো, এগুলো সব উদাহরণ সমেত তুলে ধরেছিস, সেটা খুব ভালো কাজ করেছিস। এটা যারা এই আলোচনাটা শুনবে তারা, আশা রাখছি তাদের এটা মনে হবে যে এটা আচমকা কোনো আলোচনা প্রসঙ্গ নেই, এটার পেছনে অনেক প্রস্তুতি আছে এবং উপযুক্ত। এই আমি, আমার মনে হয় যে তোর পুরো আলোচনা শুনতে গেলে যাদের দরকার আছে এই বিষয়ে স্পষ্ট ভাবে সমস্ত তথ্যগুলো এক জায়গায় পাবে বলে আমার মনে হয়। তো এটা অন্য কারো কোনো উপকারে লাগবে কিনা জানি না, বাট আমার কিন্তু খুব ভালো লাগলো। কেমন তোর এই আলোচনাতে আমি খুব সমৃদ্ধ হলাম, এবং আমার মনে হয় যারা শ্রোতারা আছে, দর্শকরা আছে, তাদেরও সমৃদ্ধির দিক থেকে তারা বঞ্চিত থাকবে না, বঞ্চিত গোবিন্দ দাস হবে না, তাদেরও ভালো লাগবে, ভালো লেগেছে বলে মনে করছি। এবং উত্তরোত্তর আমাদের আলোচনার যেন শ্রী বৃদ্ধি হয়, সেই উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আমাদেরকে আমাদের টপিক দিবেন, যে কি বিষয় নিয়ে আলোচনা আপনারা শুনতে চান। পাশাপাশি আজকের এই আলোচনাটা অবশ্যই আমরা আবার শেয়ার করে দেব ইউটিউবে, বাংলা অডিয়েন্স চ্যানেলে, সেখানেও আপনারা দেখতে পারবেন, সেখানেও প্রয়োজনে কমেন্ট করতে পারবেন। আমার এটুকুই কথা। ঠিক আছে, তাহলে নমস্কার, শেষ করছি আজকের লাইভ। ঠিক।